প্রতি পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে একটি কার্ড দেওয়া হবে। নারীর নামে থাকবে সেই কার্ড। মাসে টাকা বা খাদ্য সহায়তা যাবে, বাজারে খরচ বাড়বে, অর্থনীতি ঘুরবে, পরিবার ধীরে ধীরে স্বাবলম্বী হবে। শুনতে খুব গোছালো একটা পরিকল্পনা, কিন্তু প্রশ্ন হলো এই ধারণা বাস্তবে কতটা কাজ করে আর মানুষকে সত্যিই কতটা স্বস্তি দিতে পারে। আজ আমরা কথা বলবো তারেক রহমানের ফ্যামিলি কার্ড পরিকল্পনা নিয়ে। তিনি আসলে কি বলেছেন, কিভাবে বলেছেন, আর সেই বক্তব্যের বাস্তবিক মানে কি, সেটাই ধাপে ধাপে দেখব। জনাব তারেক রহমান নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড নামে একটি সামাজিক সহায়তা পরিকল্পনা তুলে ধরেন। তার বক্তব্যের মূল কয়েকটি জিনিস পরিষ্কারভাবে আসে। প্রথমত তিনি বলেন বাংলাদেশের প্রায় 4 কোটি পরিবারকে এই পরিকল্পনার আওতায় আনা হবে। বাংলাদেশে আমরা যদি পরিবার হিসেবে দেখি 4 কোটি পরিবার আছে বাংলাদেশে। 70% মতন গ্রামে থাকেন, 30% মতন পরিবার শহর অঞ্চলগুলোতে থাকেন। আমরা কাজটি শুরু করব পরিবার ভিত্তিক। প্রথমে গ্রাম থেকেই শুরু করব, শহরেরও কিছু কিছু অংশ নেব। যেই শহরের যেই অংশগুলোতে সাধারণত দরিদ্র, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ পরিবারগুলো থাকেন, সেই পরিবারগুলোকে দিয়ে। তিনি একে পরিবার ভিত্তিক একটি ব্যবস্থা হিসেবে তুলে ধরেন, অর্থাৎ মানুষ নয়, পরিবার হবে মূল ইউনিট। দ্বিতীয়ত এ কার্ড থাকবে পরিবারের মা বা গৃহিণীর নামে। তার যুক্তি ছিল নারীর হাতে সহায়তা গেলে পরিবারে নারীর ভূমিকা বাড়ে এবং অর্থনৈতিক সিদ্ধান্তে তার অংশগ্রহণও বাড়তে পারে। আমরা প্রথমে এই কার্ডটি দেওয়া শুরু করব গ্রাম থেকে, যারা মোর ডিজার্ভ করে। আচ্ছা, এই কার্ডটি আমরা দিব পরিবারের যে গৃহিণী, পরিবারের যে কর্ত্রী বা হাউসওয়াইফ, আমরা তাকে এই কার্ডটি দেব। আচ্ছা, আস্তে। তৃতীয়ত এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে 2,000 থেকে 2,500 টাকা অথবা সমমূল্যের খাদ্য সহায়তা দেওয়া হবে। এই কার্ডটি আমরা মহিলাদেরকে দেব। আমরা এর মধ্যে কতগুলো 10টা স্পট, সরকারের কিছু নিয়ম আছে, আপনি হুট করেই চালু করতে পারবেন না, পাইলট প্রজেক্ট করতে হয় সরকারকে। এই কার্ডটির মধ্যে আমরা দুটো উপায় রেখেছি। 2 থেকে 2,500 টাকা পর্যন্ত আমরা কিছু মহিলা বা পরিবারকে বা হাউসওয়াইফকে আমরা দেব, আর 2,500 টাকার সম পরিমাণ খাদ্য সহায়তা আমরা দেব। পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা দেখব যে 3 থেকে 6 মাস যে কোন পরিবারগুলোর কতটুকু উন্নতি হচ্ছে, কিভাবে পরিবর্তন হচ্ছে। যেটা বেটার হবে, যদি ক্যাশে বেটার হয় আমরা ক্যাশ দেব, যে যদি খাদ্য সহায়তা দিয়ে বেটার হয় তাহলে আমরা খাদ্য সহায়তা দেব। এটাকে তিনি শুধু ভাতা হিসাবে দেখাননি, তিনি এটাকে একটি ধারাবাহিক সামাজিক সাপোর্ট ব্যবস্থা হিসেবে উপস্থাপন করেছেন। চতুর্থত তিনি বলেন এই সহায়তা একবারে সব পরিবারকে দেওয়া হবে না, এটা ধাপে ধাপে চালু হবে। প্রথমে প্রান্তিক, দরিদ্র, নিম্ন আয়ের পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে, এরপর ধীরে ধীরে আরও বিস্তৃত করা হবে। এখন হয়তো কেউ কেউ বলতে পারেন, আমরা কি সকল মা বোনের কাছে এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিব? না, সেভাবে করছি না, করছি তবে একটু অন্যভাবে। বাংলাদেশে আমরা যদি পরিবার হিসেবে দেখি 4 কোটি পরিবার আছে বাংলাদেশে। 70% মতন গ্রামে থাকেন, 30% মতন পরিবার শহর অঞ্চলগুলোতে থাকেন। আমরা কাজটি শুরু করব পরিবার ভিত্তিক। প্রথমে গ্রাম থেকেই শুরু করব, শহরেরও কিছু কিছু অংশ নেব। যেই শহরের যেই অংশগুলোতে সাধারণত দরিদ্র, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ পরিবারগুলো থাকেন, সেই পরিবারগুলোকে দিয়ে। পঞ্চমত তারেক রহমান বলেন যদি এই সহায়তা কয়েক বছর ধরে চালু রাখা যায় তাহলে পরিবারগুলোর সঞ্চয় বাড়াতে পারবে, সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্যে ব্যয় করতে পারবে এবং ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে। আমরা মনে করি আমাদের মা বোনেরা এই অর্থটা যদি, সহযোগিতাটা যদি পান তারা, তাহলে এই অর্থটি আপনি খরচ করবেন প্রথমেই একজন মা তার সন্তানের স্বাস্থ্যের জন্য খরচ করবেন, যাতে সন্তানটি একটু ভালো খেতে পারে, অথবা সন্তানদের লেখাপড়ার পিছনে আপনি খরচ করবেন যেন আপনার সন্তান একটু ভালো লেখাপড়া করতে পারে। তারপরে যদি আপনি সেখান থেকে সাশ্রয় করতে পারেন, সেখানে আপনি কি করবেন? নিশ্চয়ই আপনি যদি গ্রামে থাকেন অথবা শহরে থাকেন, যেখানে থাকেন, নিশ্চয়ই আপনি খোঁজে নেবেন যে ছোট্ট কোনো বিনিয়োগ যদি আপনি করতে পারেন, যেখান থেকে আপনার সংসারের একটা ছোট্ট হলেও একটা এক্সট্রা, একটা অতিরিক্ত তার একটা বক্তব্যের আয় মূল আপনার কাঠামো কাছে তাই আসবে। দাঁড়ায় রাষ্ট্র সহায়তা দেবে, পরিবার খরচ করবে, স্থানীয় বাজারে চাহিদা বাড়বে, অর্থনীতি ঘুরবে,
সঞ্চয় ও স্বনির্ভরতা বাড়বে। এটাই তার মূল যুক্তি। তারেক রহমানের এই ধারণা পুরোপুরি অযৌক্তিক না। এর পেছনে অর্থনীতির একটা পরিচিত ধারণা আছে, যার নাম মাল্টিপ্লায়ার ইফেক্ট। অর্থাৎ একজন মানুষ টাকা পেলে সেটা খরচ করে, সেই খরচ অন্য কারো আয় হয়, সে আবার সেই আয় দিয়ে অন্য কিছু কেনে। এইভাবে টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে থাকে। এতে বাজারে কিছুটা গতি তৈরি হয়। দরিদ্র বা নিম্ন আয়ের পরিবারের নগদ সহায়তা দিলে তারা সাধারণত সেটা জমিয়ে রাখে না। তারা আগে খরচ করে খাবার, চিকিৎসা, ওষুধ, স্কুলের খরচ আর জরুরি প্রয়োজন মেটাতে। এই জায়গায় জনাব তারেক রহমানের বক্তব্যের একটা বাস্তব ভিত্তি আছে, কারণ টাকা সরাসরি পরিবারে গেলে সেটা অন্তত বাজারে প্রভাব তৈরি করে। এটা একটা ডিমান্ড বেসড সাপোর্ট মডেল, কিন্তু এখান থেকেই প্রশ্ন শুরু হয়। প্রথম প্রশ্ন, এই টাকা আসলে কিসের জন্য যথেষ্ট? ২,০০০ বা ২,৫০০ টাকা শুনতে ছোট না লাগলেও বাস্তবে এটা খুব বড় অঙ্ক না। একটা পরিবারের মাসিক খরচের তুলনায় এটি সহায়ক, কিন্তু পর্যাপ্ত নয়। এই টাকা সাধারণত যায় খাবারে, ওষুধে, ভাড়ায়, জরুরি খরচে। অর্থাৎ এটা সার্ভাইভাল সাপোর্ট, এটা ইনভেস্টমেন্ট ক্যাপিটাল না। দ্বিতীয় প্রশ্ন, টাকা খরচ হলেই কি বড় অর্থনৈতিক পরিবর্তন হয়? সবসময় না। টাকা খরচ হলে স্থানীয় দোকান বাজারে কিছুটা চাহিদা বাড়তে পারে, এটা সত্য, কিন্তু সে প্রভাব কতটা বড় হবে সেটা নির্ভর করে টাকার পরিমাণ কত, কোথায় খরচ হচ্ছে, স্থানীয় বাজার কতটা শক্ত আর লিকেজ কতটা। সেই কারণে ছোট নগদ সহায়তা সাধারণত জীবন ধারণে সাহায্য করে, কিন্তু সেটা দিয়ে বড় অর্থনৈতিক রূপান্তর হয় না। তৃতীয় প্রশ্ন, কর্মসংস্থান কি সত্যি তৈরি হয়? এটাই সবচেয়ে দুর্বল জায়গা। ধারণা হলো চাহিদা বাড়লে ব্যবসা বাড়বে, আর ব্যবসা বাড়লে কর্মী লাগবে। শুনতে যুক্তিযুক্ত, কিন্তু বাস্তবে ছোট ব্যবসা অনেক সময় পরিবার নিজেই চালায়। বিক্রি একটু বাড়লেই নতুন কর্মী নেওয়া হয়, এমন নয়। অনেক সময় লাভ শুধু পরিবারের ভেতরই খরচ হয়ে যায়। তাই টাকা দিলে কর্মসংস্থান হবে, এই যুক্তি সম্ভাবনা হিসেবে বলা যায়, কিন্তু নিশ্চিত ফল হিসেবে না। এই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ দিক হলো কার্ড থাকবে নারীর নামে। এর পেছনে একটা বাস্তব সামাজিক যুক্তি আছে, কারণ পরিবারে খরচের সিদ্ধান্তে নারীর ভূমিকা অনেক সময় বড় হয়। বিশেষ করে খাবার, শিশু, স্বাস্থ্য আর দৈনন্দিন খরচে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিন্তু বাস্তবতা আরও জটিল। বাংলাদেশের অনেক পরিবারে দেখা যায় কার্ড নারীর নামে হলেও টাকার নিয়ন্ত্রণ পুরোপুরি নারীর হাতে থাকে না। অনেক সময় স্বামী, পরিবারের অন্য সদস্য বা যৌথ সিদ্ধান্ত এই টাকার ব্যবহার নির্ধারণ করে। এখানে সবচেয়ে বড় পার্থক্য হলো কার্ড নারীর নামে থাকা আর টাকার নিয়ন্ত্রণ নারীর হাতে থাকা এক জিনিস না। তাই এই পরিকল্পনা নারীর নামকে সামনে আনে ঠিকই, কিন্তু নারীর বাস্তব ক্ষমতা কতটা বাড়বে সেটা পরিবার ভেদে আলাদা। সীমাবদ্ধতা সত্ত্বেও ফ্যামিলি কার্ড পরিকল্পনাকে একেবারে ফেলে দেওয়ার মতো না, কারণ এর কিছু বাস্তব শক্তি আছে। প্রথমত, দরিদ্র পরিবার সরাসরি সহায়তা পায়। দ্বিতীয়ত, খাদ্য নিরাপত্তা কিছুটা বাড়তে পারে। তৃতীয়ত, নারীর নামে কার্ড থাকলে পরিবারের নারীর আনুষ্ঠানিক ভূমিকা বাড়ে। চতুর্থত, স্থানীয় বাজারে কিছুটা নগদ প্রবাহ তৈরি হয়। অর্থাৎ এটি একটি ওয়েলফেয়ার মেকানিজম হিসেবে যুক্তিসঙ্গত, কিন্তু এটাকে গ্রোথ ইঞ্জিন হিসাবে ধরলে সমস্যা শুরু। জনাব তারেক রহমানের যুক্তির সবচেয়ে বড় দুর্বলতা হলো তিনি কয়েকটি ধাপকে যেন সক্রিয় ধরে নিয়েছেন। যেমন সরকার টাকা দেবে, মানুষ খরচ করবে, ব্যবসা বাড়বে, কর্মসংস্থান হবে, পরিবার স্বনির্ভর হবে। এই চেনটা কাগজে সুন্দর শোনায়, কিন্তু বাস্তবে প্রতিটি ধাপে ফাঁক আছে। মানুষ টাকা পেয়ে খাবার কিনতে পারে, কিছু বাজারে চাহিদা বাড়তে পারে, কিন্তু সেখান থেকে নতুন কর্মী নিয়োগ হবে এটা নিশ্চিত না। আর সেটাই যদি না হয় তাহলে স্বনির্ভরতার গল্প দুর্বল হয়ে যায়। তাই এই পরিকল্পনাকে সবচেয়ে বাস্তবসম্মতভাবে ব্যাখ্যা করলে দাঁড়ায়, এটা দারিদ্র্য কমানোর একটি সহায়তা নীতি, কিন্তু এটা অর্থনীতিকে বদলে দেওয়ার গ্যারান্টি না। সব মিলিয়ে জনাব তারেক রহমানের ফ্যামিলি কার্ড ধারণা একেবারে ফাঁকা না। এর পেছনে বাস্তব সামাজিক ও অর্থনৈতিক যুক্তি আছে। দরিদ্র পরিবারে নগদ সহায়তা দিলে বাস্তব উপকার হয়। নারীর নামে কার্ড দিলে পরিবারের নারীর অবস্থান কিছুটা শক্ত হতে পারে, আর স্থানীয় বাজারেও কিছুটা গতি আসতে পারে।